শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর। শুভ সকাল আপনাদের সকলকে যারা যুক্ত হচ্ছেন ঠিক এই মুহূর্তে সকালের বাংলাদেশের আজকের এই পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন জুলহা জুবাইয়ের সাথে আছি এবং তার সাথে আছে আমি রুনি। আজকে যেহেতু বুধবারের দিনটাতে একটু হয়তো ব্যস্ততা থাকতে পারে, কারণ যেহেতু আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার এবং বৃহস্পতিবারের পরেই মানে হচ্ছে আমাদের ছুটির দিনগুলো। তো এই চাঞ্চল্যকর দিন যখন শুরু হয়েছে তখন তৎপর উঠে পড়তে হবে এবং যেটা করতে হবে আমাদের সাথে নিজেদের সকালটাকে শুরু করে দিতে হবে। অসাধারণভাবে রুনিয়া বলছিল দিনটি শুরু করার কথা, সেই সাথে অনেকগুলো আয়োজনের খবর কিন্তু রুনিয়া একটু আগাম জানিয়ে দিয়েছে। যেহেতু চাঞ্চল্যকর একটি দিন যাবে, মানে খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে একটি দিন যাবে, কারণ আজ অনেকগুলো আয়োজন রয়েছে। তার চেয়ে সবচেয়ে প্রধানভাবে যে আয়োজনটির কথা বলতে চাই তা আজ কিন্তু বিশ্ব আবহাওয়া দিবস। তাই যারাই এর সপক্ষে কাজ করছেন, একটি নিরাপদ পৃথিবীর জন্য কাজ করছেন, তাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন এবং অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে এই আয়োজন ছাড়াও সারা দেশব্যাপী যে আয়োজনগুলো আছে একটু করে জানিয়ে দিতে চাই। ঢাকা দিয়ে শুরু করব। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫ নম্বর গ্যালারিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে ১৯৭১ এমার্জেন্স অব আ নেশন শীর্ষক মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র ও ভিডিও চিত্র প্রদর্শনী। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের রঙিন সংস্করণ, অপ্রকাশিত দুর্লভ ৯৩টি আলোকচিত্র, ২০ মিনিটের দুর্লভ প্রামাণ্যচিত্র দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী চলবে ২৬ মার্চ পর্যন্ত, যা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে। ঢাকার আরেকটি আয়োজনের মধ্যে থাকছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু একাডেমিতে ৯ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। প্রতিদিন বিকেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধের গল্প, পাপেট শো ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের প্রদর্শনী থাকছে। মেলায় প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ছুটির দিনগুলোতে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, যা চলবে ২৬শে মার্চ পর্যন্ত। ঢাকার আলিয়াস ফ্রান্সিস লা গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী বিপুল শহর অষ্টম একক চিত্র প্রদর্শনী ভঙ্গুরতার পথচলা ২, যা চলবে ২৫ মার্চ পর্যন্ত, সোম থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ও বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকছে সবার জন্য। ঢাকার আরেকটি আয়োজন মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। এই প্রতিপাদ্যকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন এফ রহমান ডিবেটিং ক্লাবের আয়োজনে চলছে সপ্তাহব্যাপী ওমেরা এলপিজি তৃতীয় আহমেদ ফজলুর রহমান স্মারক বিতর্ক প্রতিযোগিতা ২০১৬। প্রতিযোগিতাটিতে কলেজ পর্যায়ে বিতর্কে ১৬টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২টি দল অংশগ্রহণ করেছে। আজ এই বিতর্কের শেষ দিন। ঢাকা থেকে আরও যারা যুক্ত আছেন তাদের জানাতে চাই, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আজ থেকে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী বাংলাদেশের খাদ্যপণ্য ও কৃষিজাত উপকরণের আন্তর্জাতিক প্রদর্শনীতে খাদ্যপণ্য, পানীয়, কৃষিজাত পণ্য, পোলট্রি পণ্য, বিভিন্ন ধরনের কৃষি উপকরণ, পণ্য প্রক্রিয়াজাতকরণ মেশিনারিজ, রাসায়নিক উপকরণ সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদর্শন এবং বিপণনের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সকাল 10:30 থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকছে এই আয়োজন, যা একই ধারাবাহিকতায় চলবে ২৬ মার্চ পর্যন্ত। এটা চট্টগ্রাম থেকে ঘুরে আসি। চট্টগ্রামের ডিসি হিল প্রাঙ্গণে চলছে ৫ দিন ব্যাপী স্বাধীনতার বইমেলা। এই ৫ দিনের অনুষ্ঠানে থাকছে স্বরচিত কবিতা পাঠ, ছড়া পাঠ, আবৃত্তি ও দলীয় সঙ্গীত। এতে চট্টগ্রামের বিশিষ্ট লেখক, কবি, আবৃত্তি শিল্পী ও সঙ্গীত শিল্পীরা অংশ নেবেন। চলবে ২৬শে মার্চ পর্যন্ত। প্রিয় নগরী সিলেট থেকে ঘুরে আসতে চাই, জানাতে চাই আয়োজনের খবর, কারণ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সাস্ট ক্যারিয়ার ক্লাবের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে ২ দিনব্যাপী ৭ম বিডি জবস ক্যাম্প ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০১৬। ফেয়ারে স্থানীয় এবং বহুজাতিক ২২টি কোম্পানি অংশগ্রহণ করছে, যা চলবে ২৪ মার্চ পর্যন্ত। টাঙ্গাইল চমচমের নগরী। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামের খালপাড়া মাঠে চলছে SAR ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬। এই খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করেছে। প্রতিদিন খেলা শুরু হবে বিকেল ৩টায়। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ১৪ই এপ্রিল। যারা লালমনিরহাট থেকে যুক্ত আছেন তাদের জানাতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন, জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লালমনিরহাটের শেখ রাসেল শিশু পার্কে চলছে ১০ দিনব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রতিদিন বিকেল ৩টায় চিত্রাঙ্কন, সঙ্গীত, কুইজ, উপস্থিত বক্তৃতা, রচনা
অভিনয়, নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা চলবে ২৬ মার্চ পর্যন্ত। যারা কুষ্টিয়াতে আছেন তাদেরকে জানিয়ে দিচ্ছে, কুষ্টিয়ার ছেউরিয়ায় মরা কালীগঙ্গা নদীর তীরে বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়ার বাড়িতে লালন একাডেমির আয়োজনে চলছে ৩ দিনব্যাপী বাউল উৎসব ও গ্রামীণ মেলা। কালীগঙ্গা নদীর তীরে সারা রাত ধরে চলে তত্ত্বকথা, আলোচনা ও গান বাজনা। এই উৎসবে যোগ দিতে ছুটে এসেছে সাধু, গুরু, বাউল ভক্ত এবং দেশ বিদেশের নানা বয়সী দর্শনার্থী। উৎসব চলবে ২৪শে মার্চ পর্যন্ত। অনেকগুলো আয়োজনের খবর আপনাদের জানিয়ে দিয়েছি, যদিও তো সমগ্র দেশের খণ্ডচিত্র মাত্র, কারণ সারা দেশে যে আয়োজনগুলো থাকছে সেই আয়োজনগুলো আমরা আপনাদের জানাতে চাই। আর জানানোর আমাদের যদি আপনারা জানাতে চান, যা শেয়ার করে দিব আমরা সবার সাথে। আমাদের ফেসবুকে লিখে জানাতে হবে facebook.com/সকালের বাংলাদেশ। লিখে জানান মনের কথাগুলো, লিখে জানান আয়োজনের খবরগুলো, এবং তার সাথে পাঠিয়ে দিন সেই আয়োজনের ছবিগুলো। আমরা বরাবরই আপনাদেরকে বলি যে আপনাদের যে উৎসবের কথাগুলো আমাদেরকে জানান সেগুলোর তো আমরা বলে দিই, কিন্তু যদি সেগুলো একটা ছবি দেখতে পারতাম তাহলে আরও অনেক বেশি আত্মীয়তা ফিল হয় না, উপলব্ধি করা যেত। তো সেভাবে ছবি আপনাদের তুলে পাঠান, এবং যদি বাংলাদেশের ছবি পাঠাতে চান, নিজের চোখে দেখা বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান এবং আপনার এলাকায় আসলে বাংলাদেশের রূপ আরও কত সুন্দর করে ফুটে উঠেছে সেটাও পাঠিয়ে দিন ছবি তুলে। কিন্তু পাঠাবার সময় মনে রাখতে হবে একদমই আনএডিটেড ভার্সন পাঠাতে হবে না। খুব সুন্দর করে বলছিল। আসলে জানানোর আগ্রহ আপনার, আর জানানোর মাধ্যম যমুনা টেলিভিশন। আপনাদের মনের কথাগুলো লিখে জানান আমাদের ফেসবুকে, আমরা সকালের বাংলাদেশে তা উপস্থাপন করবার চেষ্টা করব। সেই সাথে আমাদের আরও বিভিন্ন আয়োজন আছে, যে আয়োজনে আপনারা আপনাদের চারপাশের অসঙ্গতির কথাগুলো আমাদের জানাতে পারেন আপনার জিজ্ঞাসার কথাগুলো। এই জন্য চোখ রাখতে হবে সারাদিন যমুনা টেলিভিশনে। আর একটি আয়োজনের কথা পড়ছিলাম কুষ্টিয়ায়, যেখানে বাউল সম্রাট লালন সাঁইজির আখড়াবাড়িতে এক বিশেষ আয়োজনের খবর আমরা জানছিলাম। আমরা চেষ্টা করবো এক ফাঁকে ঘুরে আসবার এবং আপনাদের দেখিয়ে দেওয়ার সেই আয়োজনের সর্বশেষ। তবে তার আগে যে বিষয়টি আপনাদের জানাতে চাই, যে গন্তব্যেই যাচ্ছেন, যেহেতু সপ্তাহের এক ব্যস্ততম কর্মদিবস আজ আপনাদের যাবে, একটু নিরাপত্তার সাথে দিনটি অতিবাহন করতে হবে। কারণ পথঘাটে যখনই চলাচল করছেন, রাস্তা পার হওয়ার সময় খেয়াল করে অবশ্যই ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে। এবং তার পাশাপাশি যখন গাড়ি নিয়ে বের হচ্ছেন, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সাথে আছে কিনা, গাড়ির যন্ত্রপাতির সাথে আছে কিনা, এবং আপনার স্পেয়ার টায়ার যেটা সেটা সাথে আছে কিনা সেটা দেখার বিষয় জরুরি। এবং রাস্তায় যখন গাড়ি চালাবেন একদমই বেপরোয়া গতিতে না, হাতে একটু সময় নিয়ে বের হওয়ার দরকার, সেটা হাতে একটু সময় নিয়ে বের হন। কিন্তু এই যে রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য আমরা কিন্তু দেখেই যাচ্ছি ইদানিং যেভাবে কার অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়ছে। একদম সাম্প্রতিক সময়ের দু একটি ঘটনার কথাই যদি বলি, এই নগরীতে, ব্যস্ততম এই নগরীতে যে অ্যাক্সিডেন্টসগুলো আমরা দেখছি, সত্যিকার অর্থে একদমই কাম্য নয়। আমাদের একটু স্বার্থপর আচরণ পরিহার করে চলতে হবে। কারণ একটু সময় বাঁচাতে গিয়ে বা দুটো যাত্রীর জন্য যে হারে বাসগুলো প্রতিযোগিতা করে বেড়াচ্ছে, পাল্লা দিয়ে বেড়াচ্ছে, কোনো রেসিং ট্র্যাক আমাদের ঢাকার নগরীর রাস্তাগুলো নয়। এগুলো আমাদের চলাচলের জন্য আপনারা যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন, আপনাদের আন্তরিকতা আশা করছি এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বেপরোয়া গতিতে গাড়ি চলবার ক্ষেত্রে নিঃসন্দেহে আপনাদের একটি নীতিমালা রয়েছে, তার কঠোর প্রয়োগ আমরা সাধারণ জনগণ হিসেবে খুব বেশি আশা করছি আপনাদের কাছ থেকে। যেহেতু এই মুহূর্তে জাতীয় দৈনিকগুলোতে একটু চোখ রাখতে চাই। আমি শুরু করছি প্রথম আলো দিয়ে। প্রথম আলোতে যে সংবাদগুলো এসেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম পর্ব, সহিংসতা, গুলিতে নিহত 11। তার সাথে আছে চট্টগ্রামে জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত, সন্ত্রাসে রক্তাক্ত ব্রাসেলস বিমানবন্দর এবং মেট্রো স্টেশনে হামলা, নিহত 34 জন। এবং তার সাথে যে খবরগুলো আছে, এবার একই কায়দায় কুড়িগ্রামে ধর্মান্তরিত ব্যক্তিকে খুন, মিরপুরে হয়নি, চিন্নাস্বামীতে হবে। আজ বাংলাদেশ এবং ভারত মুখোমুখি টি-20 ওয়ার্ল্ড কাপের একটি খবর কপিল দেবের কলাম থেকে এসেছে, সেটা হচ্ছে তিনি বলেছেন বাংলাদেশ খুবই বিপজ্জনক দল। এবং যদি শেষের পাতায় চলে যায়, সেখানে একইভাবে বাংলাদেশের খেলা নিয়ে অনেক কথা আছে এবং এখানে একটা ছবিও আছে টি-20 এক বিশ্বকাপের। গাজী আশরাফ হোসেনের কলমে তিনি বলেছেন ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা চাই, এবং তার সাথে হচ্ছে পরিবেশের ছাড়পত্র ছাড়া 10 প্রকল্প শুরু করতে চায় REB। এই ছিল আমার হাতে প্রথম আলোর কিছু খবর। ধন্যবাদ দৈনিকে। দর্শক, দৈনিক যুগান্তরের একটি সংখ্যা হাতে আছে, যুগান্তরের শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। একইভাবে ব্রাসেলসের সংবাদ দিয়ে শুরু করতে চাই। ব্রাসেলসে বোমা হামলায় নিহত 35, আহত 200। ইউরোপ জুড়ে হাই অ্যালার্ট, IS-এর দায় স্বীকার এবং সেই সাথে অগ্নিঝরা মার্চের নিয়মিত প্রতিবেদন। রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধুকে দেয়া হয় গার্ড অফ অনার, সমগ্র দেশে ওড়ানো হয় বাংলাদেশের পতাকা। নির্বাচনী সহিংসতায় নিহত 10, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, জাল ভোট, গুলি ও সংঘর্ষে আহত 8 শতাধিক। ইউনিয়ন পরিষদ নির্বাচন 2016, মাঠবাড়িয়ায় 5, টেকনাফে 2, নেত্রকোনায় 1, সিরাজগঞ্জে 1 ও ঝালকাঠিতে
একজন নিহত। আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে প্রথম ধাপে 712 ইউপিতে নির্বাচন ফলাফল 559টির। আওয়ামী লীগ 436, বিদ্রোহী 48, বিএনপি 34, বিদ্রোহী 6, জাতীয় পার্টি 4 এবং অন্যান্য 31টি আসনের বিজয়ের খবর আমরা এখানে পেয়েছি। শেষ পাতায় চলে যাব অন্যান্য প্রসঙ্গের সাথে। এখানে আরও যা এসছে, ভোররাতে নৌকায় 1500 ভোট, ইউপি নির্বাচন সরেজমিন, সাতক্ষীরায় পুলিশের গুলিতে আহত 2, শত শত ভোট কেন্দ্র ছিল আওয়ামী লীগের দখলে এবং ইসলামকে ব্যবহার করে কেউ যেন জঙ্গিবাদ সৃষ্টি করতে না পারে, ইফা প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী বিষয়টি আহ্বান জানিয়েছেন এবং ওজন কমায় এলাচি, এই ইনফরমেশনটিও তারা এখানে শেয়ার করছে। যা বিস্তারিত জানতে হলে 19-7 কলামে যেতে হবে এবং ভিতরের পাতায় পঞ্চম পাতায় একটি সংবাদ আছে যে আমি মোটামুটি সবার সাথে শেয়ার করতে চাই। তা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিয়মকানুন ঘোষণা করলো সরকার। আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছি তাদের কিভাবে ব্যবহার করতে হবে এই বিষয়ে বিস্তারিত লেখা হয়েছে পঞ্চম পাতায়। নিঃসন্দেহে একবার চোখ বুলিয়ে নিতেই পারেন। ধন্যবাদ জুবাই পঞ্চম পাতার খবরটার জন্য বিশেষ করে। আমার হাতে আছে সমকাল থেকে যে খবরগুলো পড়ে শোনাচ্ছি। বিজিবি এবং পুলিশের গুলির সংঘর্ষ, নিহত 10, মঠবাড়িয়ায় 5, কক্সবাজারে 2, সিরাজগঞ্জে 1, ঝালকাঠি 1, নেত্রকোনায় 1। বরিশালে সরজমিনে প্রতিবেদন তারা করেছে। বরিশাল নিয়ে বলেছে বেলা বাড়তেই বদলে গেল দৃশ্যপট। সাতক্ষীরাতে উত্তাপ ছড়িয়েছে বিদ্রোহীরা এবং আওয়ামী লীগের বিপুল জয়। এবার রক্তাক্ত ব্রাসেলস, কুড়িগ্রামে ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা খুন। তার পাশে টি-20 বিশ্বকাপ নিয়ে যে খবর আছে সেটা হচ্ছে চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত। এবং শেষের পাতায় যদি চলে যায় তাহলে অন্যরকম সংবাদের মধ্যে আছে অলস কুকুরের কাণ্ড এবং ল্যাবে মাংস উৎপাদন এবং নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলেছে আওয়ামী লীগ। এই ছিল আমার হাতে সমকালের কিছু খবর। ধন্যবাদ রুনিকে। দর্শক, দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা হাতে আছে, ইত্তেফাকের শিরোনাম পড়ছি। একই ধারাবাহিকতায় প্রতিবেদনগুলো পড়তে চাই। নির্বাচন সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত হয়েছে আওয়ামী লীগের বরাদ দিয়ে এখানে বলা হয়েছে এবং সেই সাথে সংঘাত সংঘর্ষ প্রভাব বিস্তারে ভোট, সংখ্যালঘুদের উপর নির্বাচন, প্রথম ধাপে 712 ইউপিতে নির্বাচন এবং সেই সাথে ভান্ডারিয়া ব্যালট পেপার খালে আওয়ামী লীগের 506, বিএনপিতে 43, জাতীয় পার্টি 4, জেপি 3, জাসদ 3, অন্যান্য 79 এবং আজই ফিরছেন তাসকিন। বাংলাদেশ ভারত ম্যাচ আজ। সেই সাথে ধর্ম নিয়ে কটাক্ষ সহ্য করা হবে না, প্রধানমন্ত্রী বিষয়টি জানিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় খতিব সম্মেলন এবং মৌলিক অধিকার রক্ষায় রায় বাস্তবায়নের সময় এখনই। অন্যান্য পাতায় ভিতরে যা যা সংবাদ এসছে, দেশে লটকনের বাম্পার ফলনের আশা করা হয়েছে এবং জাকার্তায় ট্যাক্সি চালকদের এক বিক্ষোভের সংবাদ এখানে এসছে। আর সেই সাথে নতুন শুরুর স্বপ্ন সাকিবের, এই প্রতিবেদনটিও তারা ছেপেছে। এই ছিল ইত্তেফাকের সর্বশেষ। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ থেকে যে খবরগুলো পড়ছি। লালকালিতে যারা বড় করে খবর করেছে, ভোট দিতে পেরে খুশি, প্রথম দফায় ইউপি নির্বাচন। যমুনার তীরে যেন ভোটের মেলা, আনন্দ উৎসব, সরজমিনে এই প্রতিবেদনটি করা হয়েছে। তার সাথে আছে গুলি ও সহিংসতায় মঠবাড়িয়ায় 6 জন সহ নিহত 12, ইউপি নির্বাচন এবং 3 দফায় হামলা, কাঁপল ব্রাসেলস, নিহত 30। তার সাথে ইউপি নির্বাচনে আরেকটি এখানে সমীকরণ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 712 ইউপির মধ্যে আওয়ামী লীগের 514 এবং বিএনপির 38 চেয়ারম্যান নির্বাচিত। ভারত থেকে আসছে বিদ্যুৎ, যাচ্ছে ব্র্যান্ডউইথ এবং তার সাথে হচ্ছে সংবাদ এবং জঙ্গিবাদ মুক্ত, সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত শান্তির দেশ গড়তে সহায়তা দিন আলেমদের প্রতি প্রধানমন্ত্রী। এই ছিল আমার হাতে দৈনিক জনকণ্ঠের কিছু খবর। ধন্যবাদ রুনিকে। দর্শক, দি ডেইলি স্টার একটি সংখ্যা হাতে আছে, ডেইলি স্টারের শিরোনামগুলো পড়ছি। প্রথমে যে প্রসঙ্গটি পড়তে চাই, একইভাবে তারাও এখানে ইউপি নির্বাচন নিয়ে প্রতিবেদন করেছে। প্রথমেই বলছে 10 killed in UP violence, 5 of them killed in firing by law enforcers in Firozpur. Awami League candidates set to win landslide. Huge turnout, festivity marred by violence, irregularities এবং acceptable peaceful, এই বিষয়টি বলছে CEC on UP polls এবং লালকালিতে শিরোনাম করেছে তারা ব্লাস্ট রাটল Brussels এবং Tigers expect batting upsurge, face India in do or die clash today এবং first case of Zia found in 2014, responses from New York banks were sluggish. এই ছিল আমার কাছে ডেইলি স্টারের সর্বশেষ। রুনিয়া, ধন্যবাদ জুবাইর তোমাকে। এবং আমাদের হাতে যতগুলো খবর ছিল সবগুলোর মধ্যে একই রকম, একটি হচ্ছে ইউনিয়ন নির্বাচন এবং তার সাথে হচ্ছে আমাদের ক্রিকেট নিয়ে খেলা। কিন্তু সেই সব আলোচনা হবে, বিস্তারিত আলোচনা হবে ঠিক বিরতির পর। সাথেই থাকুন।
বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকেই যুক্ত আছেন, শুভ সকাল আরও একবার। এবং আয়োজনের খবরগুলো জানাচ্ছিলাম পত্রিকার শিরোনামগুলো। একটি পত্রিকার শিরোনাম আরও একবার জানাতে চাই। পত্রিকার মূলত ইন্টারেস্টিং একটি নিউজ মিস করে গেছি আমি, যে আপনার সাথে শেয়ার করতে চাই। টাকা 1.9 crore স্টোলেন ফ্রম জনতা ব্যাংক। দুঃখজনক ডেইলি স্টারের এই সংবাদটি পড়ে জানাতে চাচ্ছিলাম, কারণ সাম্প্রতিক সময়ে যেই টাকা খোয়া যাওয়ার বা ব্যাংকের যেই ঘটনাগুলো আমরা জানছিলাম, তার মাঝে এক নতুন মাত্রা পেল, নতুন আরেক ধাপ বলবো না, নতুন আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলাম। আর আয়োজনগুলোর খবর জানাচ্ছিলাম, তখন কুষ্টিয়ার একটি আয়োজনের খবর আপনাদের জানিয়েছি, যেখানে লালন আখড়ায় এক উৎসবের খবর আমরা আপনাদের জানিয়েছিলাম। বলেছিলাম এক পর্যায়ে যুক্ত হওয়ার কথাও। এই মুহূর্তে সরাসরি চলে যেতে চাই কুষ্টিয়ায়, যেখানে আছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। তার কাছ থেকে জেনে নিব উৎসবের বর্তমান পরিস্থিতি। শুভ সকাল রানা, আমাদের একটু যদি জানাতেন বর্তমান পরিস্থিতি আপনি কি দেখতে পাচ্ছেন? লালন শাহের মাজারে, এখানে চলছে দোল পূর্ণিমার যে লালনের উৎসব, সেই উৎসব, এই দোলের উৎসব নিয়ে আমি একটু কথা বলবো। এখানকার একজন আগত বাউল সাধক ইনাম শাহী, এই দোলের উৎসবের প্রচলন কীভাবে এবং এই দোলের উৎসব কেন হয়, কত সময় যেমন গতদিন সন্ধ্যা থেকে আমরা অধিবাস দিয়েই অধিবাস থেকে শুরু করে সারা ঋষি সৎসঙ্গ হয়েছে এবং সকালে যেমন প্রভাত হয় সাইকেল অনুসারে আমাদের সেই অবস্থাতেই আমরা এসেছি, আমরা বসে যাই। কারণ উৎসবটা না করলে এই সারাদিনের কর্ম দোল উৎসবের একটি অন্যতম অনুষঙ্গ বা সকালের গোষ্ঠগান, আমরা সেরকম একটি গোষ্ঠগান শুনবো এবার। ধন্যবাদ রানা আপনাকে আমাদের সর্বশেষ আয়োজনের খবর জানানোর জন্য। সেই সাথে অসাধারণভাবে একটা পরিবেশনা দেখছিলাম, সকালের শুরুটা দেখছিলাম সেই আখড়া থেকে। সত্যিকার অর্থে বলে দিতে পারি যে কতখানি পজিটিভ এনার্জি সেখানে বিরাজ করছে, কতখানি অসাধারণ সেই আয়োজন হবে। এবং এই সকালবেলা থেকে যে তুমি তাদের আয়োজন দেখি কিন্তু মনে হচ্ছে না যে এত সকাল, কিন্তু মনে হচ্ছে যে ঠিক হয়তো 10টা-11টা বেজে গেছে। তো সব কিছু মিলে মনে হচ্ছে যে এই যে যারা বাউল সম্রাটকে যারা অনুসারী, যারা তার
তথ্যকে, তাদের দর্শনকে নিজের মাঝে স্থান দিতে চান, তাদেরকে বলবো যে জীবন দর্শন এক জায়গায় এবং তার সাথে হচ্ছে জীবন দর্শনের সেটার ব্যবহার আরেক জায়গায়। আপনি যেটা শিখছেন সেটা আপনার চারপাশকে মধ্যে ছড়িয়ে দিন এবং তাহলে এই বাউল সম্রাট, এই যে লালন সাঁইজির তাদের যা জীবন দর্শন ছিল সেটা পুরো সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। একদমই তাই, খুব সুন্দর করে বলছিল। আর এই মুহূর্তে আপনাদের একটি বিষয় শেয়ার করতে চাই, তা হচ্ছে দর্শক, পত্রিকার পাতা জুড়েই কিন্তু বাংলাদেশ ভারতের খেলা প্রসঙ্গে আমরা কথা বলছিলাম এবং সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু অশুভ শক্তির প্রভাব দেখতে পেয়েছি। আমরা ধারণা করে নিতেই পারি, সামির কাছে আশঙ্কার কথা জানছিলাম, যে কোইন্সিডেন্সের কথা জানছিলাম, একদিন কোইন্সিডেন্সের কথা বলছিল, ধরেই নিচ্ছি সবকটি কোইন্সিডেন্স আমির মতো করেই বলছি। আর সেই ধারাবাহিকতায় বলতে চাই যে আর কোনো কোইন্সিডেন্স আমরা চাই না যে আমাদের সত্যিকার অর্থে জাতীয় দলের বিরুদ্ধাচারণ করে বা জাতীয় দলের ক্ষতির কারণ হয়, এরকম কোনো কোইন্সিডেন্স আমরা চাই না। আমরা অনুরোধ জানাবো বিশ্বব্যাপী যে সকল শক্তি ক্রিকেটকে নিয়ন্ত্রণ করতে চাইছেন তাদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান এবং আমাদের উদার আহ্বান যে আমাদের জাতীয় দলকে যে কোনো প্রকার রাজনীতিকরণ এবং জাতীয় দলের উপর যে কোনো প্রকার প্রভাব বিস্তার থেকে বিরত থাকুন। কারণ আমাদের অহংকার এবং গর্বের যে প্রতীকগুলো আছে তার উপর যখনই আমাদের কোনো প্রভাব আমরা পড়তে দেখেছি, সমগ্র জাতি বিস্ফোরিত হয়েছে প্রতিবাদে। এরকম প্রতিবাদ আমরা চাই না। খেলার সাথে, খেলার পজিটিভ দিকটির সাথে আমরা থাকতে চাই। আজকের খেলা প্রসঙ্গে আপনাদের মতামত জানতে চাওয়া হয়েছিল, আমরা আমাদের ফেসবুক পেজে আহ্বান জানিয়েছিলাম আপনাদের মতামতগুলো জানানোর। বাংলাদেশ ভারত ম্যাচ প্রসঙ্গে আপনারা যারা লিখছেন তাদের পড়ে শোনাতে চাই। আব্দুর রহমান বিশ্বাস আপনি লিখছেন, আজ বাংলাদেশ বনাম আইসিসি বা ভারত ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট দল এখন অসহায়, ভারত এবং আইসিসি মিলে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করতে চায়। সব কিছু মুছে যেতে পারে একটি মাত্র জয়ের মাধ্যমে। ভারতের কান্না দেখার আক্ষেপ 16 কোটি বাঙালির শুভ কামনা তোমাদের জন্য। মূলত ভারত ক্রিকেট সমর্থকদের কান্না দেখার আকাঙ্ক্ষা আপনি জানিয়েছেন। আব্দুর রহমান বিশ্বাস, আমরা কারো কান্না দেখতে চাই না, আমরা একটি ভালো ক্রিকেট ম্যাচ দেখতে চাই, যে ম্যাচে বাংলাদেশের বিজয় আমরা আশা করছি এবং সত্যিকার অর্থে সে আমাদের কাঙ্ক্ষিত বিজয় আমাদের টাইগার আমাদের এনে দিবে, এটাই প্রত্যাশা। রুনিয়ার যদি কিছু বলার থাকে। এবং আমার মনে এক্ষেত্রে এটাই বলা হচ্ছে যে আমরা দর্শক যারা এখন আছি তারা কিন্তু অনেক অনেক বেশি ম্যাচিওর। এখন কিন্তু আমরা যদি গেম হেরে যাই আমরা কিন্তু বলি না কেন হারলাম, আমরা বলি যে আমরা ভালো খেলেছি, ভালো ফাইট দিয়েছি এবং নিজেদের যোগ্যতা প্রমাণ করেছি মাঠে। কিছু কিছু দুর্বলতা থাকতে পারে, নতুন একটা দল, নতুন একটা টিম নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে, তার মধ্যে এত রকমের হয় না বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সেক্ষেত্রে বলবো বাংলাদেশের প্রতি আমাদের অল দ্য বেস্ট থাকুক এবং ইন্ডিয়ান টিমকে আজকে বলবো যে একটু সামনে খেলো। একদম তাই। আকাশ ইসলামের কমেন্টটি পড়ছি, আজ আমাদের কামনা ভারতের বিপক্ষে ম্যাচটা আমরা জিতবই। হয়তো এর আগে এশিয়া কাপ 2016 ফাইনাল ম্যাচে ভারতের সাথে আমরা হেরেছি। আমরা 16 কোটি বাঙালি যাতে করে আবার জয়ের আনন্দ উপভোগ করতে পারি, বাংলাদেশ টিমের কাছে আমাদের এটাই প্রত্যাশা। সেই সাথে জাকির হোসেন সজীব বলছেন, আজ বাংলাদেশ বনাম আইসিসির খেলা হবে। আইসিসি আজ আমাদের জয় হবে, ইনশাল্লাহ। বাংলাদেশ বনাম ইন্ডিয়া খেলাটা নামে মাত্র, মাঠে ওরা 11 জন আর পাশে আছে 16 কোটি বাঙালি। একদমই তাই, মাঠে 11 জন আর 16 কোটি বাঙালির সাথে আছে। এর সাথে তারেকের কমেন্টটি পড়ছি, পাশে আছি, পাশে থাকবো। বাংলাদেশ ভালো না খেললেও তবু আমি কোনো কিছু মনে করি না, গালিও দেই না। বাংলাদেশ জিতবে, সবাই এটাই চায়, এগিয়ে যাও বাংলাদেশ। ছক্কা মারো টাইগাররা, সাপোর্ট দেবে জনগণ। মাঠে তোমরা শুধু 11 জন নয়, আমরা 16 কোটি বাঙালির শুভকামনা টাইগারদের প্রতি। সেই সাথে রুহুল আমিন বাদশা আপনি লিখছেন, প্রত্যাশা করি বাংলাদেশ জিতুক, তবে আমাদের প্রত্যাশা যেন বাংলাদেশ টিমের উপর দুশ্চিন্তার কারণ না হয়ে যায়। অসাধারণভাবে লিখছেন রুহুল আমিন বাদশা। তার সাথে আপনার ধারাবাহিকতায় বলতে চাই, আমাদের প্রাপ্তির আকাঙ্ক্ষা যাতে কোনোভাবে মানসিক বা স্নায়ুচাপের কারণ হয়ে না দাঁড়ায়, এটাই প্রত্যাশা। দুনিয়া যেটা আমি আগেও বলছিলাম এবং এখন বলবো যে আমরা এখন আসলে এত বেশি ম্যাচিওর ক্রিকেট নিয়ে, যদি তামিম সেঞ্চুরি না করে আমরা কিন্তু একদমই তার বাড়িতে ভাঙচুর চালাই না। যদি সাকিবের পারফরমেন্স কোনো কারণে খারাপ থাকে, সে পারফর্ম ঠিকমতো করতে না পারে, তার কাছ থেকে আমাদের এক্সপেকটেশন সবসময় অনেক বেশি। কিন্তু এখন আমরা ওই যে অ্যাটাকিং টোনে কিন্তু আমরা যাই না, কারণ আমরা জানি যে আমাদের প্লেয়াররা তাদের বেস্ট দিচ্ছে, তাদের মধ্যে সেই দায়িত্ববোধ আছে এবং তারা প্রফেশনালি খেলে। যেহেতু তাদের মধ্যে এই গুণগুলো চলে এসেছে, সেই জন্য আমরাও এখন অ্যাজ এ দর্শক অনেক বেশি ম্যাচিওর। আমরা খেলাটাকে চুলচেরা বিশ্লেষণ করি বটে, কিন্তু আবেগের জায়গা থেকে আমরা সবসময় একদমই হাত পা বাঁধা। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, জয় বিজয় যাই হোক তোমার পাশে আছি, পাশে থাকবো, এটাই প্রত্যাশা। জাতীয় দল ভালো খেলবে, জাতীয় দলের ছেলেরা ভালো পারফর্ম করবে, বিশ্বব্যাপী যারা বাংলাদেশের ক্রিকেটকে সমর্থন করেন এটাই কিন্তু তাদের প্রত্যাশা। অন দ্যাট নোট ছোট একটা বিরতি নিচ্ছি, আসছি এক্ষুনি, সাথেই থাকুন।
বিরতির পর সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। সকালটা শুরু হয়ে গেছে, আমি রুনি আছি আপনাদের সাথে, সাথে আছে জুবাইর, এবং তার সাথে আপনাদের কাছে নিশ্চয়ই একটা ক্যামেরা আছে। যদি ক্যামেরা থাকে, আজকে খেলা দেখার সময় সব রকমের ছবি আমরা পেতে চাই। কোথায় পাঠাবেন সেই অ্যাড্রেসটা আরেকবার মনে করে দিচ্ছি, সেটা হচ্ছে www.facebook.com/সকালের বাংলাদেশ। এই আপডেটগুলোর সাথে আরও কিছু আপডেট দিতে চাই, চলে যেতে চাই নিউজ স্টুডিওতে, যেখানে আছে সহকর্মী শাওন দত্ত। জেনে নিব সর্বশেষ নিউজ হেডলাইন। শুভ সকাল শাওন। শুভ সকাল জুবাইর, শুভ সকাল রুনিয়া। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন্স নিউজে। জানাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর। প্রথম ধাপে ঘোষিত তফসিলে আজ টাঙ্গাইলের নাগরপুরের 11টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এরই মধ্যে কেন্দ্রগুলো প্রস্তুত হয়েছে ভোট গ্রহণে। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। 22 মার্চ ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টাঙ্গাইলে 4 আসনের উপনির্বাচনের কারণে তা পিছিয়ে 23 মার্চ নির্ধারণ করে কমিশন। এদিকে প্রথম দিনের ভোটে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের জয় জয়কার। প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির তুলনায় ব্যাপক ব্যবধানে এগিয়ে তারা। 712টির মধ্যে ভোটের আগে 54টি ইউনিয়নে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। মঙ্গলবার তাই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে 658টি ইউনিয়নে। সব মিলিয়ে এখন পর্যন্ত 675টি বেসরকারির ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ জয় পেয়েছে 531টিতে, বিএনপি 41 আর অন্যান্য প্রার্থীরা বিজয়ী হয়েছে 103টি ইউনিয়নে। নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রাণ হারিয়েছে 10 জন। এদের মধ্যে পিরোজপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে 6 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে পুলিশ সুপার 5 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এছাড়া কক্সবাজারে 2 জন এবং ঝালকাঠি, নেত্রকোনা ও সিরাজগঞ্জে 1 জন করে প্রাণ হারিয়েছেন। পিরোজপুরের পুলিশ সুপার জানান, আওয়ামী লীগ প্রার্থীর পরাজয়ের খবরে ক্ষুব্ধ সমর্থকরা আইন শৃঙ্খলা বাহিনীর উপর চড়াও হলে গুলি চালায় তারা। এতে ঘটনাস্থলে 3 জন এবং বরিশালে নেয়ার পথে মারা যায় 2 জন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়ন বোর্ডের বৈঠক শেষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বৈঠকটি। এতে তৃতীয় ধাপে নির্বাচনে বাকি থাকা 74টি ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করার কথা। এর আগে তৃতীয় দফার জন্য 611টি ইউনিয়ন পরিষদের প্রার্থী বাছাই করা হয়। বাংলাদেশের রিজার্ভ চুরির সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে। ব্যাংক পরিদর্শন ও গভর্নরের সাথে বৈঠক শেষে কথা জানান তদন্ত সংস্থা সিআইটির প্রতিনিধি। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সুইফট সফটওয়্যার পরিচালনা, ড্রিলিং রুম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন তারা। পরে তদন্তের অগ্রগতি ও পরবর্তী করণীয় নিয়ে তারা বৈঠক করেন গভর্নর ফজলে কবিরের সাথে। বিকালে বাংলাদেশ ব্যাংকে যান সরকারি তদন্ত কমিটির প্রধান ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন সহ 3 সদস্য। রিজার্ভ চুরি তদন্তে উভয় দলকে প্রয়োজনীয় সহযোগিতা করার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। এদিকে বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় শাখা ব্যবস্থাপক মাইয়া দেগুইতো সহ 2 জনকে বরখাস্ত করেছে ফিলিপাইনের রিজার্ভ ব্যাংক। মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়, ব্যাংকের আইন ভেঙে নথি জালিয়াতি করার এই ব্যবস্থা নেওয়া হয়েছে। 2 জনের বিরুদ্ধে মামলা করারও সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক। এদিকে রিজার্ভ চুরির ঘটনায় বিতর্কিত ব্যবসায়ী কিম ওং এর বিরুদ্ধে মামলা করেছে ফিলিপাইনের অর্থ পাচার নিয়ন্ত্রণ কাউন্সিল। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে কফ সার্ভারে পার্ক সৈকতে পানিতে ডুবে মারা গেছে এক বাংলাদেশি শিক্ষার্থী সহ 2 জন। নিহত বাংলাদেশির নাম ইশতিয়াক খান, তার বাড়ি কুমিল্লায়। অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন তিনি। স্থানীয়রা জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 4:30টার দিকে বন্ধুদের সাথে কফ সার্ভারের পার্ক সৈকতে বেড়াতে যায় ইশতিয়াক ও বন্ধুরা। এ সময় গোসল করতে নেমে সাগরের ঢেউয়ে ভেসে যায় ইশতিয়াক। ব্রাসেলসে আইএসের সিরিজ হামলায় জড়িত এক সন্দেহভাজনকে চিহ্নিতের পর অভিযানে নেমেছে দেশটির গোয়েন্দারা। বেলজিয়াম পুলিশ বলছে, জাভেন্তাম বিমানবন্দরে হামলার সময় 2 আত্মঘাতী হামলাকারীর সাথে ওই ব্যক্তিকে দেখা গেছে সিসিটিভির ফুটেজে। তিনি টুপি ও উজ্জ্বল রঙের জ্যাকেট পরা ছিলেন। সন্দেহভাজন ওই জঙ্গিকে ধরতে দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার সকালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বিমানবন্দর ও পাতান রেল স্টেশনে সিরিজ বোমা হামলা চালায় জঙ্গিরা, যাতে প্রাণ গেছে 34 জনের, আহত হয়েছে আরও 250 মানুষ। সতর্কতা জারি করা হয় ইউরোপের অন্যান্য দেশে।
সুপার 10-এ নিজেদের তৃতীয় ম্যাচে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কাগজে কলমে আসরে টিকে থাকার ম্যাচে জয়ভিন্ন পথ নেই টাইগারদের। বেঙ্গালুরুতে খেলাটি শুরু হবে রাত 8টায়। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ লড়েও ফিল্ডিং ব্যর্থতায় 3 উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে মাশরাফি বাহিনী। ভারতের বিপক্ষে গেল ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চান সাকিব আল হাসান। তবে এই ম্যাচেও অনিশ্চিত তামিম ইকবালের খেলা। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে জুবায়ের এবং রুনিয়ার কাছে। ধন্যবাদ শাওন আপনাকে নিউজ হেডলাইন্সগুলোর জন্য, সেই সাথে আমাদের নিউজ পরিবারে যারাই রয়েছেন তাদের সবাইকে শুভ সকাল। আমার পক্ষ থেকেও শাওনকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর করে সে খবর পড়ছিল, শুনতেই ভালো লাগছে। এবং শেষে যখন বাংলাদেশের কথা চলে আসলো, খেলার কথা চলে আসলো, তখন জাস্ট বলতে চাই যে সেদিন সামির যে পোস্টটা ছিল জুবায়ের, সেটা যে পরিমাণ শেয়ার এবং ভিউ এবং 90,000 লাইক হয়েছে বেশি। ওর ক্রিকেট নিয়ে, 90,000-এর বেশি। এখন মনে হয় আরো ছাড়িয়ে গেছে। আমি শেষ যখন দেখছিলাম 90,000-এর কাছাকাছি কিছু ভিউজ ছিল। 1 লক্ষ পার হয়ে গেছে, 1,05,000 পার হয়েছে ঠিক এই মুহূর্তে আমি আপডেট পেয়েছি। আর এতটুকু শুধু বলতে চাই, কিছু বলার নেই আর। সামিকে নিয়ে আমার এটাই বলার আছে, তোমার ক্রিকেট জ্ঞান যত ভালো, ঠিক সামির যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তকে পাঠিয়ে দিন, সেখান থেকে কিছু না কিছু খবর বের করে নিয়ে চলে আসে। ঠিক যেভাবে ও গেছিল সোয়ারি ঘাট, এবং সেখান থেকে আমাদের জন্য একটা ওখানে কি কি আছে, কি কি হতে পারে, থাকতে পারে, সে সব কিছু মিলে সোয়ারি ঘাট বিষয়টা কি, দেখতে কেমন সেটা জানিয়ে দিয়েছে। দেখে আসি চলুন। ওস্তাদ, এই মাছগুলো আসছে কোত্থেকে? এই মাছ তো ভোলা মনপুরা থেকে আইছে। এখন আমরা পাইকারি বিক্রি করবো এনেকে আড়তে। ইহাকে বলা হয় লক্ষা মাছ। ওজনটা কিন্তু 10 কেজির কম হবে না। শুনলাম যে এর থেকেও নাকি বড় মাছ নদীতে পাওয়া যায়। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মাছের খেলা ছলাছল সাঁতার কাটে, গোটা কয়ে মাছ শিকারি সারাদিন ফন্দি আটে। তারা বেশ দক্ষ ভারী, শিকারীর শিকার খেলায় কিবা দিন জোয়ার ভাটায়। কাকা, আসছেন কোত্থেকে? জিঞ্জিরা থেকে আসছি। জিঞ্জিরা থেকে আসছেন, উদ্দেশ্যটা কি? মাছের ব্যবসা করি তো, তাই জন্য মাছের আড়তে আসছি। আপনিও কি মাছ বিক্রি করতে আসছেন? হ্যাঁ, মাছ আমরা বিক্রি করতে আসছি। মাছ এখান থেকে কিনে নিয়ে তারপর গ্রামে ফেরি করে বিক্রি করি আমরা। গ্রামে ফেরি করে বিক্রি করেন? তাহলে হিসাবটা কিরকম হয় আসলে? ধরেন এখান থেকে আপনি কিনে নিয়ে যান, তো কেজি প্রতি আপনি লাভ কত করেন মিনিমাম? আমি কেজি প্রতি লাভ মিনিমাম করি মনে করেন 15 টাকা 20 টাকা। 7 দিনে 1 সপ্তাহ, আর এই 7 দিনের মধ্যে কোনোদিন ঝড় হবে, কোনোদিন বৃষ্টি হবে, কোনোদিন একেবারে ফকফকা রোদ থাকবে। তবে একটা বিষয় মিস হবে না, তা হচ্ছে এই সোয়ারি ঘাটের মাছের আড়ত। যাচ্ছি বাংলাদেশের সবচাইতে বড় এবং সবচাইতে বিখ্যাত মাছের আড়ত সোয়ারি ঘাট মাছের আড়তে। বড় ভাই, ভাঙাভাঙি চলতেছে? চলতেছে। একেবারে ভোরবেলা থেকে এখানে একটা ভাঙাভাঙির কাজ চলছে। তবে ভয় পাবেন না, যেটা ভাঙাভাঙির কাজ চলছে তা হচ্ছে বরফ। আচ্ছা, একটা বিষয় বলেন, সেটা হচ্ছে যে আপনারা তো এখানে বরফ ভাঙার কাজ করছেন, তো এরকম আনুমানিক আপনার মতো কতজন এই কাজে নিযুক্ত? প্রায় 50-60 জন আছে। ঘাট থেকে যে মাছগুলো আসছে সেগুলো বরফ দ্বারা আবৃত হয়ে আসছে, তো আপনাদের কাছ থেকে বরফ নেয় কারা আসলে? খুরচা যারা মাছ কিনে, খুরচা মাছ কিনে আমাদের কাছে আসে, আমরা বরফ দিয়ে দিই বাজারে নিয়ে, ওইটা তারা বিক্রি করে, বরফ দিয়ে বিক্রি করে। আপনার কতক্ষণ এই কাজ করতে হয়? আমরা সকালে 5টা বাজে আসি, 10টা পর্যন্ত কাজ করি। তো দিন শেষে দৈনিক হিসাবটা কেমন হয় টাকা পয়সার? হয় 500, 700, 1000, 1200 এরকম। 500, 700, 1000, 1200 এরকম। আর বরফগুলো ভালো তো? হ্যাঁ, বরফ একদম ফ্রেশ। তার মানে হচ্ছে এখানে এটি খাওয়ার জন্য উপযোগী। খাওয়ার জন্য উপযোগী? হ্যাঁ, খাওয়ার জন্য উপযোগী। এটি সাপ্লাই। তার মানে আমি যদি এখন এখান থেকে মানে খেতে চাই বরফ, আমি খেতে পারবো? খাইতে পারবেন একবারে। আচ্ছা ঠিক আছে, সেটা এখন যখন মাছে লাগানো হবে তারপরে নষ্ট হবে, তার আগে নষ্ট হয় না। আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে এই বরফটা ফ্রেশ। আমি আপাতত এটা খেতে খেতে যাচ্ছি একেবারে মাছের আড়তের ভেতরে। কাকা, এই মাছগুলো আসলে কি মাছ? বার্মার রুই মাছ। তো এটা যে এরকম প্যাকেটিং হয়ে, এটা কি ওই বার্মা থেকে এভাবে আসে? বার্মার থেকে এইভাবেই আসে। এই যে আপনার এই মাছগুলো তো রুই মাছ, এগুলো আসে কোত্থেকে মূলত? এটি আসতেছে ইন্ডিয়াতে, ওটি আসতেছে বার্মাতে। পার্থক্য কোন জায়গায় আসলে আপনার কি মনে হয়? পার্থক্যটা ভাই স্বাদের মধ্যে, খাওয়ার মধ্যে পার্থক্যটা। এটা মনে করেন একটু গন্ধ করে, সেটা গন্ধ করে না, সেটা দেশি মাছের মতন লাগে। এই পার্থক্যটা আমার। দেখতে তো আবার এগুলো বেশি সুন্দর। সুন্দর হলে তো জিনিস সুন্দর হয় না, কিন্তু খেতে সুন্দর হইতে হইব। মানে বাইরে দেওয়া ফিটফাট, ভেতর দিয়ে সদরঘাট, বিষয়টা এরকম। এই ধরনের আর কি, এই ধরনের। আমার চড়ুই পাখি খেজুর গাছে বসে মেঘগুলো রে ঠোঁটে নিয়ে
সোয়ারিঘাটের এই মাছের আড়তে বিভিন্ন স্তরে স্তরে প্রায় শখানেক ব্যবসায়ী কিন্তু ব্যবসা করছেন এই মাছ নিয়ে। তবে এত সকল ব্যবসায়ীর মধ্যে আমার সামনে কয়েকজনকে দেখতে পাচ্ছি একটু ডিফারেন্ট আউটলুকের, অর্থাৎ তাদের পোশাক আশাকের ব্যাপারটা একটু ভিন্ন। আসলে একটু জেনে নেই তারা এই পোশাক আশাক নিয়ে আসলে কি করছেন। চাচা, আপনাদের যে পদবিটা সেটাকে কি বলা হয়? এখানে মোদী সরকারে বলা হয়। মানে এখন আপনার কাজটা মূল কি, যে আজকের দিনে কতগুলো মাছ বিক্রি হচ্ছে সেই হিসাবগুলো লিখে রাখা? হিসাব লিখে রাখা। আচ্ছা, তবে চাচার কাছ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার জানলাম, তা হচ্ছে যে এখানে যারা সরকার বসে থাকেন চাচার মতো, তারা হচ্ছে পুরো হিসাবটা রাখেন। আর এই যে থলেটা রয়েছে, এটা এক একজনের টাকা রাখার এক একটা ধরনের পন্থা। চাচা, সমস্যা নেই, আমি থলের ভেতরে হাত দিব না। একদম কিছু বলার নেই, এতটা স্পন্টেনিয়াস, এত বেশি ইনফরমেটিভ। আমার নিজেরও জানানো ছিল না বাংলাদেশের সবচেয়ে বড় মাছের আড়ত। আমি জানি না আপনাদের কজনের জানা ছিল, যাদের জানা ছিল, যাদের জানা নেই তারা তো জেনে গেলেন বাংলাদেশের সবচেয়ে বড় মাছের আড়ত হচ্ছে সোয়ারিঘাটের এই মাছের আড়ত, যেখান থেকে সমগ্র বাংলাদেশে আসলে মাছ যায়। এবং এই মাছকে কেন্দ্র করে শুধুমাত্র যারা মৎস্যজীবী রয়েছেন তারা না, এর সাথে অনুষঙ্গ আর যা যা প্রয়োজন, বরফ বা এটা যারা ফেরি করে বেড়াচ্ছেন, তাদের অনেকের জীবন কিন্তু এর সাথেই জড়িত। এটা আমাদের ইকোনমিতে অনেক বড় একটা প্রভাব ফেলে। সব দিক থেকে যদি আমরা বিচার করি, সেই মাছ থেকে ধরা থেকে শুরু করে মাছটাকে দোকানে প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত, এবং সেটা যদি মনে করি খাবার টেবিল পর্যন্ত আসতে যতগুলো ধাপ আছে, সেই সব কিছু মিলে যদি দেখি এটাকে ইকোনমিতে যত বড় এফেক্ট আছে, সেটা কিন্তু সত্যি দিন দিন বেড়েই যাচ্ছে। একদম তাই, যারা ফেরি করছে, যারা বরফ ভাঙছে, যারা এই মাছকে মজুত করে রাখছে, তাদের সবার জীবন এর সাথে লিপ্ত। জীবনের তাগিদে যে বিভিন্ন পেশাই আছেন, তারা এই পেশাকে বেছে নিয়েছেন, যে পেশার কারণে আসলে আমরা যারা নগর জীবনে থাকি তারা ফ্রেশ বা একদম তাজা মাছটা খেতে পারি। ধন্যবাদ আপনাদের সকলের প্রতি। আমরা ছোট একটা বিরতি নিতে চাই, বিরতির পর যখন ফিরবো সাথে থাকছে আরো অনেক আপডেট, সাথে থাকুন। বিরতির পর সকালের বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ইনফরমেশন দেওয়ার পালা চলছিল, এখন যেটা দিতে চাই, যে খবরগুলো জানাতে চাই, সেটা হচ্ছে আবহাওয়া সংক্রান্ত। চলে যাচ্ছি রুবির কাছে, আবহাওয়ার খবরগুলো জেনে নিচ্ছি। আজ আবার বিশেষ করে আবহাওয়া দিবস। শুভ সকাল রুবি। শুভ সকাল রুবি। শুভ সকাল। 365 দিনই আমার কাছে শুক্রবারগুলো ছাড়া আবহাওয়া দিবস। তার কারণ প্রতিদিনই আবহাওয়া নিয়ে অনেকটা সময় আমি পার করি। সকালটা কাটেই আমার এই আবহাওয়া নিয়ে, ঘুম থেকে উঠতেই আমার আবহাওয়ার জন্য। তাই আবহাওয়ার প্রতি আমার রাগ, ভালোবাসা, ক্ষোভ, দুঃখ যাই থাকুক, তোমাদের প্রতি অনেক ভালোবাসা। আর নিশ্চয়ই তোমরা দুজন ভালো আছো, আমিও ভালো আছি। আর ওয়েলকাম জানাচ্ছি আজকের ওয়েদার ডিটেলসে প্রিয় বন্ধু আপনাকে। আর ওয়েদার ডিটেলস বলছে ঢাকা সহ বাংলাদেশের কোনো বিভাগে আজকে একেবারেই বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র শেষ রাতে গিয়ে প্রত্যেকটা বিভাগেই কেন যেন মেঘলা আকাশ থাকবে, ওটা খুব একটা প্রভাব পড়বে না ওয়েদারের উপরে। সারাটা দিন রৌদ্রোজ্জ্বল পাচ্ছেন। আর এছাড়া এই মুহূর্তে জানিয়ে দেবো গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে, ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে, ছিল 17.4 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্যোদয় যে হয়ে গেছে ঠিক 6:0 এবং সূর্য অস্ত যাবে 6:11। বিভাগীয় শহর ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা 34.2, সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী বিভাগ চট্টগ্রাম আজকে সর্বোচ্চ তাপমাত্রা 32.5, সর্বনিম্ন 21.3 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ 35.7, সর্বনিম্ন 18.4। পরবর্তী বিভাগ রংপুর, এবং সেখানে সর্বোচ্চ তাপমাত্রার সম্ভাবনা রয়েছে 31.8 এবং 17.4 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা 35.7, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ 34.5, সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। সবশেষে সিলেট আছে সর্বোচ্চ তাপমাত্রা 32.6 এবং সর্বনিম্ন 20.2 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল ওয়েদার ডিটেলসে। আয়ো রামা সুনামিতে ভেসে গেছে আমার মামা ইয়ারাম্মা। মানে আজকে বেঙ্গালুরের যে ওয়েদার, তা হচ্ছে একদম রৌদ্রোজ্জ্বল একটি দিন থাকবে সারাদিন। সন্ধ্যার পরে মেঘলা আকাশ হওয়ারও কোনো সম্ভাবনা নেই। শুভ সকাল, শুভকামনা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য এবং তোমাদের জন্য। একদম তাই, ধন্যবাদ রুবিকে। একটু জানতে চাই যে আবহাওয়ার কথা বলছিলে, তার ধারাবাহিকতায় আমাদের খেলোয়াড়দের কতখানি বেগ পেতে হবে বেঙ্গালুরুর যে আবহাওয়া তার সাথে? একদম স্বাভাবিক, সেটাই বলছিলাম শেষে, যে সারাদিনই রৌদ্রোজ্জ্বল একটি দিন থাকবে। আর ওইভাবে মেঘলা আকাশ নেই, বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। বাংলাদেশেও যাও সেখানেও তাই, কাজে বাংলাদেশের ওয়েদারের সাথে তারা যেহেতু একদমই সুইটেবল, সো ওইখানেও খুব একটা সমস্যা হবে না আশা করি। এখন
অন্যের বোলিংয়ে কতটা সমস্যা হয় সেটা আমি জানি না, বা নিজেদের ব্যাটিংয়ে, তবে শুভকামনা রইল। একদম তাই, তাপমাত্রার তারতম্য কোনোভাবেই প্রভাব ফেলছে না, তাই প্রভাব তো? ফেলছে না, রাইট। তবে ভাষার তারতম্যে আমার একটু ঝামেলা হয়েছে জানো। সেদিন আমি একটা জিনিস ভাবছিলাম যে মানে আমি যদি কাউকে বলি ছি ছি, তখন সেটা ইংরেজি কি হবে? ছি ছি রে, আর ইংরেজি পাইনি, আমির ইংরেজি পেয়েছি। আচ্ছা, বুঝতে পেরেছি। ধন্যবাদ রুবিকে, এবং বিদায় জানাচ্ছি। যেভাবে বোঝার ছিল তা বুঝে নিয়েছি। যাই হোক দর্শক, আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম এবং বলছিলাম রবির কাছ থেকে তৃতীয়বারের মতো জেনে নিয়ে নিশ্চিত হলাম যে আবহাওয়ার কোনো পরিবর্তন ঘটছে না, বা আবহাওয়ার পরিবর্তনের কারণে আমাদের খেলোয়াড়দের সম্ভাব্য কোনো অস্বস্তিতে পড়তে হবে না, কোনো কিছুই। একদমই ওয়েদারের দিক থেকে আমরা পুরোপুরি ঠিক আছে। পিচটা কীরকম আছে সেই বিষয়টা দেখতে হবে। স্টেডিয়ামে সাপোর্ট যদি তারা জানে যে স্টেডিয়ামে, চেন্নাই স্টেডিয়ামে আসলে বাংলাদেশ নিজেদের সাপোর্ট কতটা পাবে, তার থেকে বড় কথা হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়াম যেটা, এবং কিন্তু সেটা থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে তারা জানে 16 কোটি দর্শক আছে তাদের জন্য। একদমই তাই। আর 16 কোটি দর্শকদের সাথে আমাদের সাথে যারা এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, যারা এত মাস ধরে আমাদের সাথে আছেন, ছবি পাঠিয়ে যাচ্ছেন, তাদের মাঝ থেকে শাহরিয়ার হোসেন নাইমকে একটু ধন্যবাদ জানাতে চাই, কারণ তিনি ব্যস্ত সকালের একটি ছবি পাঠিয়েছেন সান্তাহার থেকে। দেখিয়ে দিচ্ছি। ব্যস্ততা নানা রকমের রূপচিত্র থাকে, তার মধ্যে আরেকটি এভাবে করে যদি নৌকা দিয়ে পার হতে হয় সেটার ব্যস্ততাও কিন্তু কম না। ধীরে যাওয়ার মাঝে যে ব্যস্ততা থাকে সেটা সুন্দর করে ফুটিয়ে তুলেছেন নাইম, আপনাকে সেই জন্য ধন্যবাদ। এবং এরকম ছবি পাঠালে যারা অনেক অনেক বেশি পুরস্কৃত হতে চান এবং হবেন, তাদেরকে জানিয়ে দিচ্ছি পুরস্কার স্বরূপ আপনারা কি পাচ্ছেন। হোটেল সিগালের পক্ষ থেকে 3 দিন এবং 2 রাতের অবকাশ যাপনের সুযোগ, সেই সাথে আমাদের পক্ষ থেকে অনেকগুলো চকলেটস, যা দিতে একদমই মন চায় না, মজা করছিলাম। আপনাদের জন্য অনেকগুলো চকলেটস থাকছে, এবং সবচেয়ে আমাদের জন্য যে আকর্ষণের জায়গাটা সেটা হচ্ছে আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের সেটে বসে পুরো বাংলাদেশের সাথে, পুরো বিশ্বের সাথে। তো সেই জন্য ছবি তুলতে থাকুন, ছবি পাঠাতে থাকুন, আর এডিটেড ভার্সন পাঠাতে হবে, এটা বারবার মনে করে দিই। সুন্দর একটি শিরোনাম এবং কোথা থেকে তুলেছেন সেই জায়গাটার নাম। সেই জন্য আপনাদের জন্য 7 দিনের ইনফরমেশন আমরা সারাদিন কিভাবে আপনাদের যাবে সেটা জানি। তো এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি আজকে সন্ধ্যা থেকে যমুনার পর্দা আপনারা কি কি দেখতে পাবেন। 6:30 আপনারা দেখতে পাবেন টেক ট্রেক। এরপর রাত 8:30 দেখতে পাবেন প্রিয় তারকাদের নিয়ে আমাদের বিশেষ, আপনাদের প্রিয় তারকাদের নিয়ে আমাদের বিশেষ আয়োজন লাক্স শোবিজ টুনাইট। রাত 9:20 দেখতে পাবেন ক্রাইম সিন। এবং রাত 11টায় সমসাময়িক বিষয় নিয়ে আমাদের টক শো 24 ঘন্টা। এছাড়া প্রতি ঘন্টায় রয়েছে আপনাদের জন্য আমাদের নিউজের সর্বশেষ আপডেট, এবং গুটি গুটি পা করে ঘড়িটা বলে দিচ্ছে যে 8:30 বাজি করছে, চলে যেতে হবে। কিন্তু বিদায় নিচ্ছি আজকের মতন, চলে যাচ্ছি না প্রতিদিনের জন্য। আজকের বিদায়টা হবে অন্যরকম, কারণ আমরা আজকে বিদায়টা নেব শুভ কামনা দিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। এবং সেই সাথে এতটুকুই বলতে চাই যে যে যেখানে বসেই খেলা দেখব, প্রার্থনা, চাওয়া, কামনা, আকাঙ্ক্ষা একটাই, আর তা হচ্ছে জয় ছাড়া অন্য কিছু না। তবে তা যদি কোনোভাবে আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের উপর প্রভাব ফেলে, তবে তার জন্য ভুক্তভোগী কিন্তু আমরাই থাকবো। খেলায় যদি হেরেও যাই, তবে সেই হার যাতে সম্মানজনক হয়, সম্মানের সাথে যাতে হারি, এবং ভালো খেলে যাতে বাংলাদেশের ক্রিকেট দলের খেলোয়াড়রা আমাদের অহংকার বা গর্বের যে জায়গাটুকু আছে তাকে আরো উজ্জ্বল। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট টিমের পক্ষে আমাদের যে ভালোবাসা আছে, মাশরাফির টিমের প্রতি, তার দল এবং তার নেতৃত্বের প্রতি আমাদের যে ভরসা আছে, সেই বিশ্বাসে কোনোভাবে বিদেশে যে যাই বলুক না কেন, চুলচেরা পরিমাণ ফাটল সেখানে সে ধরাতে পারবে না। কারণ মাশরাফিকে আমরা সেভাবেই বিশ্বাস করি, আমি জানি তিনি যা সিদ্ধান্ত নেবেন দলের জন্য, অধিনায়কের উপরে উঠে তিনি একজন মানুষ হিসেবে তার দলটাকে দেখেন। তো সেই হৃদয় ধ্বনি স্পন্দন যখন মাশরাফি, তার জন্য শুধুই শুভকামনা আর ভালোবাসা আজকে সকালের বাংলাদেশের পক্ষ থেকে। এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং পুরো খেলা এবং সারা দিন জুড়ে হাসতে থাকুন। শুভ সকাল।